আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটি আমি আলোচনা করব হাউ টু স্টাডি ইফেক্টিভলি এই বিষয় নিয়ে। এর আগের আমার ভিডিওতেও আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং এই বিষয়টাকে আমি ২ টা ভিডিওতে ভাগ করেছি। আগের ভিডিওতে বলেছি যে ১ম ভিডিওতে আমি আলোচনা করেছি শর্ট টার্ম প্রিপারেশন নিয়ে, অর্থাৎ কিভাবে কম সময়ে অনেক কিছু পড়া যায় সেটা নিয়ে। আজকে আমি আলোচনা করব লং টার্ম প্রিপারেশন নিয়ে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিভাবে পড়াশোনা করা যায়। আজকের ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং যারা এর আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখবেন। লং টার্ম প্রিপারেশন অর্থাৎ দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নেওয়া। পড়াশোনার ক্ষেত্রে কিভাবে একজন স্টুডেন্ট দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিব সেটা নিয়ে আজকে আমি বলছি। তো লং টার্ম প্রিপারেশনটা কেন জরুরি এটা সম্পর্কে আগে একটু বলে নিই। কারণ গত ভিডিওতে আমি অলরেডি বলেছি যে শর্ট টার্ম প্রিপারেশনটা জরুরি সবার জন্যই। এখানে যেরকম স্টুডেন্টই হোক না কেন। কারণ পরীক্ষার জন্য আল্টিমেটলি সবাইকে শর্ট টার্ম প্রিপারেশনই নিতে হয়। কারণ পরীক্ষার আগে যখন পড়তে হয় তখন পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু পড়াশোনা করতে হয় এবং তখন কম সময়ের মধ্যেই কিন্তু অনেক কিছু পড়তে হয়, যার কারণে শর্ট টার্ম প্রিপারেশনই নিতে হয়। এবং শর্ট টার্ম প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সিলেক্টিভলি পড়ি, আমরা সবকিছু পড়ি না। অর্থাৎ আমার পরীক্ষার জন্য যতটুকু লাগে বা যতটুকু আসে আর কি, আমরা আগের প্রশ্নগুলো দেখে সেগুলো থেকে আমরা প্রিপারেশন নিই শর্ট টার্ম প্রিপারেশনের ক্ষেত্রে। কিন্তু লং টার্ম প্রিপারেশনের বিষয়টা সেরকম না, বরং লং টার্ম প্রিপারেশনটা হচ্ছে কি আরো একটু কম সিলেক্টিভ। অর্থাৎ এখানে আমরা পরীক্ষাকে টার্গেট করে পড়বো না, আমরা পড়বো এবং পরবর্তীতে পরীক্ষার জন্য কতটুকু আমরা পারি সেটা আমরা যাচাই করব। লং টার্ম প্রিপারেশন আর শর্ট টার্ম প্রিপারেশন এই দুটা আলাদা করার কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলি। একজন লং রানার এবং একজন স্প্রিন্টার দুইজনের কিন্তু দৌড়ের স্ট্র্যাটেজি একই রকম না। একজন স্প্রিন্টার কম দূরত্ব খুব দ্রুত কমপ্লিট করতে পারে, কিন্তু একজন লং রানার যদি দ্রুত দৌড়ায় তাহলে কিন্তু তার প্রথমে এনার্জি শেষ হয়ে যাবে, কারণ তাকে দৌড়াতে হবে অনেক দীর্ঘ একটা পথ এবং এই দীর্ঘ পথ দৌড়ানোর জন্য কিন্তু তাকে এনার্জি স্টোর করে রেখে আস্তে আস্তে সেটা খরচ করতে হবে, তাহলেই সে পুরো পথটা কভার করতে পারবে। নাহলে কিন্তু একজন লং রানার যদি স্প্রিন্টারের মতো স্প্রিন্ট দেয় প্রথমে, তাহলে কিন্তু সে পুরো দৌড় কমপ্লিট করতে পারবে না। এই কারণে এভাবেই আমি বোঝানোর জন্য বললাম যে শর্ট টার্ম প্রিপারেশন আর লং টার্ম প্রিপারেশনের পার্থক্যটা এখানেই, যে পরীক্ষার আগে আমাদেরকে তখন একজন স্প্রিন্টার হইতে হয়, অর্থাৎ পড়াশোনার দিক দিয়ে, যেন আমরা শর্ট টার্ম টাইমে অনেক কিছু কভার করতে পারি। এখন এটা আরেকটা উদাহরণ দিই আমি, যে ধরেন আপনার একটা বাস ধরতে হবে, বাস হচ্ছে ছেড়ে দিচ্ছে, তখন যদি আপনি হেঁটে হেঁটে যান তখন কি বাস ধরতে পারবেন? বাস ধরতে পারবেন না, তখন কিন্তু আপনাকে দৌড়াতে হবে বা খুব সহজ কথায় স্প্রিন্ট দিতে হবে। তো পরীক্ষা যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু আপনাকে শর্ট টার্ম প্রিপারেশন নিতে হবে। এটা লং টার্ম প্রিপারেশন আপনি নেন বা না নেন। কিন্তু আমি প্রথমে আলোচনাটা করছি কারণ লং টার্ম প্রিপারেশনটা তাহলে আমাদের কেন জরুরি, যদি আমাদের পরীক্ষার জন্য শর্ট টার্ম প্রিপারেশন নিলেই হয়ে যায় সেটা। প্রথমত শর্ট টার্ম প্রিপারেশন আমরা জেনে নেই, সেই প্রিপারেশনটা কিন্তু আমাদের শুধুমাত্র পরীক্ষার জন্য হয় এবং মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে আমরা পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষার পরে আমাদের পড়া মোটামুটি আমরা ম্যাক্সিমাম জিনিসই ভুলে যাই। এটা হচ্ছে শর্ট টার্ম প্রিপারেশন নিলে এরকম হয়। আরও একটা বিষয় হয় যে শর্ট টার্ম প্রিপারেশন যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য টার্গেট করেই পড়ি। আমরা একটা বিষয় যে একটু ভালো মতো বুঝে ভালো মতো একটা কনসেপ্ট বিল্ড আপ যে করবো সেই সুযোগটা কিন্তু শর্ট টার্ম প্রিপারেশনে খুব কম থাকে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে শর্ট টার্ম প্রিপারেশন হয়তোবা বলতে পারেন যে হ্যাঁ, পরীক্ষার জন্য তো আমি শর্ট টার্ম প্রিপারেশন নিলে হয়তোবা আমার পাস হয়ে যাচ্ছে। আমি হয়তোবা অনেক ক্ষেত্রে ভালো রেজাল্টও হয়ে যাচ্ছে। তাহলে লং টার্ম প্রিপারেশন নেওয়ার দরকারটা কি? লং টার্ম প্রিপারেশন নেওয়ার দরকার এই কারণেই যে পরীক্ষার প্রশ্ন সবসময় একই রকম হয় না, বা একটা পরীক্ষায়ও কিন্তু সব প্রশ্ন যে সহজ হয় বা সব প্রশ্ন যে পারার মতো হয় তাও কিন্তু হয় না। এবং এই লং টার্ম প্রিপারেশনটা যদি কেউ না নেয় তাহলে কিন্তু সে হয়তোবা নরমাল কোশ্চেনগুলো যেগুলো শর্ট টার্ম প্রিপারেশনের যেগুলো একদম বেসিক কোশ্চেন সেগুলো হয়তোবা শর্ট টার্ম প্রিপারেশন নিয়ে আনসার করা যায়। কিন্তু লং টার্ম প্রিপারেশন ছাড়া কিন্তু যেগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চেন বা যেগুলো একটু বোঝার কোশ্চেন, যেগুলো একটু বুঝে উত্তর দিতে হয় বা একটু ট্রিকি কোশ্চেন, যেগুলো একটা পরীক্ষায় কিন্তু কিছু কোশ্চেন ট্রিকি থাকেই। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু লং টার্ম প্রিপারেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু ১-২ মার্কের জন্য বা কিছু পয়েন্ট মার্কের জন্য কিন্তু অনেক বেশি ব্যবধান হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়। যার কারণে এই অ্যাডমিশন টেস্ট বা এরকম কম্পিটিটিভ এক্সাম যেগুলো যেখানে হচ্ছে কম সিট থাকে কিন্তু অনেক বেশি পার্টিসিপেন্ট থাকে, অনেক বেশি শিক্ষার্থী থাকে, সেসব পরীক্ষায় কিন্তু লং টার্ম প্রিপারেশন অনেক বেশি দরকার এবং দেখা যায় যে যারা লং টার্ম প্রিপারেশন নেয় তারাই কিন্তু আলটিমেটলি সেসব পরীক্ষায় ভালো করে। তাই এসব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসলে শুধু শর্ট টার্ম প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি রিস্কি, কারণ এখানে বললাম যে একটু মার্কের জন্য এদিক সেদিক হয়ে যায়, এই জন্য লং টার্ম প্রিপারেশন অনেক বেশি দরকার এর সব পরীক্ষার ক্ষেত্রে। লং টার্ম প্রিপারেশন কিভাবে নিব
সেটা বলার আগে লং টার্ম প্রিপারেশন সম্পর্কে একটা মিথ একটু আমি দূর করি। সেটা হচ্ছে লং টার্ম প্রিপারেশন শুনে অনেকে হয়তো বা মনে করতে পারেন যে লং টার্ম প্রিপারেশন মানে হয়তো বা সারাদিন পড়াশোনা করা লাগবে, বা এখানে সারাদিন পড়াশোনা করাটা কি বোঝাচ্ছে। বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। একটা জিনিস খুব ভালো মতো বলে রাখি যে লং টার্ম প্রিপারেশন ডাজ নট মিন স্টাডিং ডে অ্যান্ড নাইট, বাট এটা দ্বারা এটাই বোঝায় যে স্টাডি করতে হবে রেগুলারলি। অর্থাৎ আমি দিনে 15 ঘন্টা পড়লাম, কিন্তু এরপরে আরও অনেক দিন ধরে আমি পড়াশোনায় করলাম না, বিষয়টা সেরকম হলে হবে না। আমাকে রেগুলারলি একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে, অর্থাৎ রেগুলারলি আমাকে সেটা 2 ঘন্টা 3 ঘন্টা হোক বা যে যতটুকু পারে, বাট পড়াশোনার একটা ফ্লো ধরে রাখতে হবে, অর্থাৎ রেগুলারলি পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু লং টার্ম প্রিপারেশনটা ইফেক্টিভ হবে। নাহলে একদিনে আমি অনেক বেশি পড়াশোনা করলাম, কিন্তু পরবর্তীতে যদি অনেকদিন পড়াশোনার টাচেই না থাকি, তাহলে কিন্তু এতদিন একদিনে বেশি পড়াশোনা করেও কোনো লাভ হবে না, কারণ পড়াশোনাটা ভুলে যাব। এখন আসি আমরা লং টার্ম প্রিপারেশন কিভাবে নিব। লং টার্ম প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজিটা আসলে এক একজনের এক এক রকম হতে পারে, এবং এখানে আসলে কোনো নির্দিষ্ট স্ট্র্যাটেজি নাই। তবে লং টার্ম প্রিপারেশনের যে বিষয়টা নিয়ে আমি ফোকাস করব, সেটা হচ্ছে যে লং টার্ম প্রিপারেশন আমরা কতটুকু নিয়েছি, বা আমরা লং টার্ম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করব। এবং এটার একটা মডেল আছে, অর্থাৎ যে কোনো কিছু আমরা যখন শিখবো তখন সেটা আসলে কয়টা ধাপ আছে, অর্থাৎ কয়টা লেভেল আছে, সেই জিনিসটা নিয়ে একটা মডেল আছে। সেই মডেলটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। 1956 সালে এই মডেলটা প্রথম প্রস্তাবিত করা হয়, এবং পরবর্তীতে সেটাকে আরও পরিমার্জন করা হয়। এখানে 6টা ধাপ ছিল, 6টা ধাপই আছে এখনো, শুধু এগুলোর নামগুলো পরিবর্তন করা হয়েছে। সেটা 2001 সালে সর্বশেষ এটাকে সংস্কার করা হয়। এই ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যে কোনো স্কিল শিখার বা যে কোনো কিছুর জ্ঞান বা যে কোনো কিছু শিখার 6টা ধাপ আছে। তো এই 6টা ধাপ সম্পর্কে আমি বলি একে একে। ব্লুমস ট্যাক্সোনমিতে যে ধাপগুলো আছে সেগুলো হচ্ছে যথাক্রমে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভালুয়েট এবং সবার শেষে ক্রিয়েট। এবং একটা বিষয় এখানে বলে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা লেভেল কিন্তু এক একটা সিঁড়ির ধাপের মতো, অর্থাৎ আমরা যদি একটা ধাপে যেতে চাই তাহলে তার নিচে সবগুলো ধাপ কিন্তু আমাদের কমপ্লিট করে যেতে হবে, নাহলে কিন্তু পরের ধাপে যাওয়া হবে না। এখন আমরা প্রত্যেকটা ধাপ নিয়ে একটু একটু করে আলোচনা করি। এখানে সবগুলো ধাপ সম্পর্কে আসলে অনেক কিছুই বলা যায়, তবে আমি সব কিছু বলবো না, যেটুকু দরকার হয় সেটুকুই বলবো। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে রিমেম্বার, অর্থাৎ কোনো কিছু মনে রাখা। এটা আসলে কোনো কিছুই না, এটা শুধুমাত্র পড়লেই হয়, বই বা যাই হোক সেটা পড়লেই হয়ে যায়। এবং মনে রাখার জন্য আসলে অনেক কিছু, অনেকে অনেক রকম টেকনিক ইউজ করে, অনেকে নেমোনিক ইউজ করে, বা অনেকে হচ্ছে অডিও ইউজ করে, সেটা আলাদা বিষয়, সেটা এক একজন এক একভাবেই মনে রাখতে পারে। তবে মেইন বিষয় হচ্ছে বা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমরা কি পড়ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হয়, যেটা যদিও এবারে সবসময় দরকার না, এমন না যে আমরা যা পড়ছি একেবারে হুবহু বইয়ের সব কিছু মুখস্থ রাখতে হবে। তবে কিছু কিছু জিনিস মুখস্থ রাখতেই হয়, যেমন ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো ফর্মুলা, সেটা তো মনে রাখতেই হয় একেবারে হুবহু, বা কেমিস্ট্রির কোনো সংকেত বা কোনো স্ট্রাকচার, সেটা মনে রাখতে হয়। বা বায়োলজির ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভের নাম, তাদের ক্রম একেবারে সিরিয়ালি তাদের নামগুলো, বা প্রাণী জগতে কয়টি পর্ব আছে, এরকম বিভিন্ন বিষয় আমাদের একেবারে হুবহু মনে রাখতেই হয়। তবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই ধাপের উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখা, আমরা যেটা পড়বো আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো, ভালো মতো পড়বো, যেন আমাদের বিষয়গুলো মনে থাকে এবং পড়ার সময় আমরা হাইলাইট করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। আমাদের উদ্দেশ্য হবে মনে রাখা। দ্বিতীয় ধাপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বা সহজ ভাষায় কোনো কিছু বুঝে পড়া। আমরা প্রথম ধাপে তো মনে রাখলাম, যে আমরা রিমেম্বার করলাম যে আমরা কি কি পড়ছি। এখন আমরা এই জিনিসগুলোকে একটু বোঝার ট্রাই করব, যে আমরা এই জিনিসটা কেন হচ্ছে বা এটা কীভাবে। বেসিক কথা হচ্ছে আমরা এখানে মেকানিজমটা বোঝার ট্রাই করব, যে কীভাবে হচ্ছে, বা কোনো ফর্মুলা যদি হয় সেই ফর্মুলাটা কীভাবে আসলো বা সেটা কেন এরকম, এটা আমরা বোঝার ট্রাই করব। আসলে বোঝার ক্ষেত্রে কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি নেই, এখানে এক এক টপিক বা এক এক সাবজেক্টের এক এক রকম স্ট্র্যাটেজি ফলো করতে হয়, বা এটা মানুষভেদেও ভ্যারি করে। তবে আমরা এখানে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ফলো করতে পারি, যেমন আমরা বইতে পড়ে বুঝতেই পারি, অথবা যদি বই পড়ে না বুঝি সেক্ষেত্রে আমরা অন্য কারো হেল্প নিতে পারি, আমাদের ফ্রেন্ডদের বা টিচারদের হেল্প নিতে পারি। পাশে বা আমাদের আশেপাশেই তো আরও অনেক রিসোর্স আছে, যেমন আমাদের হাতের কাছে এখন গুগল আছে, ইউটিউব আছে, বা আরও সহজ যেটা সেটা হচ্ছে এআই আছে। এআইয়ের বিভিন্ন ভার্সন আমরা ইউজ করে আমরা বিভিন্ন রকম এআইকে আমরা যে কোনো প্রশ্ন করলে সে হচ্ছে সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে। তাই আমরা এই বিভিন্ন রিসোর্সগুলো ব্যবহার করতে পারি। তবে আমাদের মূল উদ্দেশ্য হবে আমরা যেন কনসেপ্টটা ভালো মতো বুঝি, যে আমি যেটা মনে রাখলাম মানে এটা কী এবং এটা কেন, মানে এটা কীভাবে কাজ করছে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের তৃতীয় ধাপ হচ্ছে অ্যাপ্লাই, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা পড়লাম, যেটা আমরা প্রথম ধাপে মনে রাখলাম, দ্বিতীয় ধাপে যেটাকে বুঝলাম, এখন আমরা সেই জিনিসটাকে অ্যাপ্লাই করব।
এবং অ্যাপ্লাই করা বা প্রয়োগ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা প্রশ্ন সলভ করব। পরীক্ষার প্রশ্ন হতে পারে বা পরীক্ষার বাইরের প্রশ্ন হতে পারে, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। এটা আমরা টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আমরা সলভ করতে পারি। বাট মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যা যা পড়লাম বা যা যা বুঝলাম সেই জিনিসগুলো এখন আমরা অ্যাপ্লাই করে দেখব আমরা কতটুকু বুঝছি। আমরা বিভিন্ন রকম প্রবলেম, বিশেষ করে ম্যাথ বা ফিজিক্স বা যেগুলো ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে সেগুলোতে আমরা যেগুলো ফর্মুলা এতক্ষণ পড়লাম বা বুঝলাম সেই থিওরিগুলো বা সেই ফর্মুলাগুলো আমরা এখন অ্যাপ্লাই করে দেখব বিভিন্ন প্রবলেমে। বা এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বললাম, আমরা যা যা পড়লাম সেই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে বুঝাটা কতটুকু হয়েছে। 4 নম্বর যে ধাপটা সেটা আরেকটু উঁচু ধাপ, সেটা হচ্ছে অ্যানালাইজ, অর্থাৎ কোনো কিছুকে বিশ্লেষণ করা। সহজ ভাষায় বিশ্লেষণ করা বলতে বোঝায় যে আমরা একটা জিনিস যে পড়লাম, একটা টপিক আমরা পড়লাম, কোনো কিছু একটা বুঝলাম আমরা, এখন এই জিনিসটার সাথে আমরা অন্য কোনো কিছুর তুলনা করব, অর্থাৎ এটার সাথে অন্য কোনো কিছু রিলেশন আছে কি না, থাকলে কিভাবে আছে, বা এটার সাথে অন্য কিছুর সাদৃশ্য কী বা বৈসাদৃশ্য কী, এই বিষয়গুলো আমরা তুলনা করব। এখন একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের যেই সিকিউ আমরা লিখি, আমাদের এইচএসসির আগ পর্যন্ত যে ক্রিয়েটিভ কোশ্চেন লিখি আমরা, এই ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু 4টা প্রশ্ন থাকে এবং 4টা প্রশ্নের নামগুলো কীরকম দেখেন যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই 4টা যে ধাপ, মানে 4টা যে প্রশ্ন, এই 4টা প্রশ্ন কিন্তু এই 4টা ধাপের উপর, আমরা যে 4টা ধাপের কথা বললাম, অর্থাৎ রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই এবং অ্যানালাইজ, এই 4টা ধাপের উপর ভিত্তি করে কিন্তু এই ক্রিয়েটিভ কোশ্চেনের প্যাটার্নটা সাজানো হয়েছে। তাই এই 4 নম্বর ধাপ পর্যন্ত আমরা পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিই, বিশেষ করে যারা স্কুল বা কলেজ লেভেলে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধাপ 4 পর্যন্ত কিন্তু তারা মোটামুটি সবাই যেতে পারে, যদি কেউ অনেক ভালো স্টুডেন্ট, এবং 4 নাম্বার ধাপ পর্যন্ত যেতে পারবে সে কিন্তু মোটামুটি টপারই বলা যায়। তার সেই দক্ষতাটা আছে বা তার মধ্যে সেই কনসেপ্টটা সেরকম আছে যে সে প্রয়োগ করতে পারবে, বা তার মধ্যে সে যে বিশ্লেষণ করতে পারবে সেই ক্ষমতাটা তার আছে। এর যে 2টি ধাপ, এই 2টি ধাপ আরও বেশি হায়ার লেভেলের, অর্থাৎ এই ধাপে নর্মালি যে স্টুডেন্ট যারা আছে তারা ম্যাক্সিমামই বা নর্মাল স্টুডেন্টরা সেখানে যেতে পারে না, সে ভালো স্টুডেন্ট হলে সেটা আরও বেশি হায়ার লেভেল, এবং সেটার জন্য আসলে আরও বেশি স্পেশালিটি লাগে নর্মালি। এবং 5 নম্বর যে ধাপটা, যেটা হচ্ছে ইভ্যালুয়েট বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে আমরা মূল্যায়ন করবো, যে কোনো কিছু ঠিক না বেঠিক, আমরা সেরকম কোনো একটা ডিসিশন নিব যে এই ডিসিশনটা নাও কি আমার ঠিক হবে নাকি ঠিক হবে না, এরকম এই বিষয়টা। ধরেন একটা এক্সাম্পল দিতে পারি যে কোনো একজন রোগী আসছে, তো সেই রোগীকে কেউ একজন কোনো একটা চিকিৎসা দিয়েছে, তো এই চিকিৎসাটা আমরা দেখলাম যে কী চিকিৎসা দিয়েছে, কী ওষুধ দিয়েছে, সেগুলো আমরা দেখলাম, এবং দেখার পরে এখন আমরা সেটাকে জাজ করব, বা আমরা যেটাকে হচ্ছে ইভ্যালুয়েট করব সহজ কথায়, যে এই চিকিৎসাটা কি সঠিক না বেঠিক, বা কতটুকু সঠিক বা কতটুকু বেঠিক, এবং কেন সেটা সঠিক বা বেঠিক, হ্যাঁ, সেটাকে আমরা ইভ্যালুয়েট করব। এই জিনিসটাই হচ্ছে 5 নম্বর ধাপে। তো এই ধাপটা আসলে আর একটু হাই লেভেলের, এবং আগেও বলেছি আমি যে এই ধাপগুলো কিন্তু একটা সিঁড়ির মতো, অর্থাৎ একটা ধাপ ক্রস করে কিন্তু আরেকটা ধাপে যাওয়া যাবে না, অর্থাৎ 5 নম্বর ধাপে আসতে হলে কিন্তু প্রথম 4টা ধাপ পার করেই আসতে হবে। এখন আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি, অর্থাৎ 6 নম্বর ধাপ, যেটা হচ্ছে ক্রিয়েট মানে আমরা বুঝি যে কোনো কিছু তৈরি করা। এখন কোনো কিছু তৈরি করা এই কনটেক্সটে বোঝায় যে আমরা এমন কিছু বের করব যেটা আগে ছিল না, সহজ কথায়, বা কোনো কিছু আবিষ্কার করব, বা কোনো একটা প্রশ্নের উত্তর দিব যে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তো বুঝতে পারছেন যে এই ধাপটা আসলে নর্মাল আমাদের স্টুডেন্ট লেভেলে যারা আছে তাদের জন্য মোটেও না, কারণ এই ধাপটা বিশেষ করে যারা কোনো গবেষণা করছে বা যারা কোনো রকম থিসিস করছে তারা হচ্ছে এই ধাপটাতে চলে যায়, মানে তাদেরকে এই ধাপেই কাজ করতে হয়, অর্থাৎ ক্রিয়েট। তো এই ক্রিয়েট করার জন্য আগেও বলেছি যে এই ধাপগুলো একটা ধাপে যেতে হলে তার আগের সব ধাপ পার করে আসতে হবে, অর্থাৎ যে ধাপ 6 নম্বর ধাপে আসবে সে অবশ্যই বাকি 5টা ধাপ পার করেই কিন্তু আসে এই ধাপে। ক্রিয়েট করার ক্ষেত্রে আগে বলেছি এটা খুবই হায়ার লেভেল, একদম হাইয়েস্ট লেভেল আর কি। এই লেভেলে যারা আসে তারা হচ্ছে নর্মালি কোনো রকম গবেষণা করে বা এমন কিছু বের করে যেটা আগে ছিল না, বা যেটার প্রশ্ন বা অন্য আগে কোনো কিছু ছিল সেটার উপর ভিত্তি করেও হতে পারে অথবা নাও হতে পারে, সেটা বিভিন্ন প্রকার হতে পারে। তো এই ধাপটা নিয়ে আসলে আর বলার তেমন কিছু নেই, কারণ বললামই যে এটা একেবারে হাইয়েস্ট ধাপ, এবং এটা নর্মালি গবেষণা বা এরকম কাজের সাথে এটা জড়িত। তাহলে এই যে ধাপগুলো, এই ধাপগুলোর উপর ভিত্তি করেই তাহলে আমরা আবার একটু দেখি যে আমরা লং টার্ম প্রিপারেশন যে নিব সেটা কীভাবে নিব। ফার্স্ট হচ্ছে রিমেম্বার, অর্থাৎ
আমরা একটা জিনিস পড়বো সেটাকে মনে রাখবো, বা যতটুকু মনে রাখা যায় আমরা মনে রাখবো। বিশেষ করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা অবশ্যই মনে রাখবো। দ্বিতীয়ত আমরা কি করব, আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা যেটা মনে রাখলাম সেই জিনিসটা এখন আমরা বোঝার ট্রাই করব, যে যতটুকু পারা যায় এটা কীভাবে হয়, এটা কেন হয়, সেগুলো আমরা বোঝার ট্রাই করব বিভিন্নভাবে। 3 নম্বরে অ্যাপ্লাই, অর্থাৎ আমরা এখন যেটা বুঝলাম সেটাকে আমরা প্রয়োগ করব, যেটা আমরা বিভিন্ন রকম প্রবলেম সলভ করব ওই টপিক বা ওই সাবজেক্টের উপর বেস করে। 4 নম্বরে আমরা অ্যানালাইজ করব, অর্থাৎ আমরা যা যা পড়লাম, যা যা এখন আমরা প্র্যাকটিস করলাম, এখন এগুলোর উপরে ভিত্তি করে আমরা আরও একটু উঁচু লেভেলে যাব, এবং এগুলো করার জন্য নর্মালি আমাদের যেগুলো ক্রিয়েটিভ কোশ্চেন বা এর চেয়েও অন্যরকম যেগুলো কোশ্চেন আসে যেগুলো আমরা সলভ করতে পারি, সলভ করে আমরা বিভিন্ন বিষয়ের কন্ট্রাস্ট করব, বা সিমিলারিটি ডিসিমিলারিটি এগুলো দেখব, বা অন্য কোনো কিছুর সাথে রিলেশন আছে কিনা, কোরিলেশন, সেইগুলো বিশেষ করে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের রিলেশন, এগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা হচ্ছে অ্যানালাইজ। এই 4টা ধাপ পর্যন্ত হচ্ছে নর্মালি স্টুডেন্টদের লাগে, সত্যি কথা যেটা। এবং 5 আর 6 নম্বর যেটা ধাপ, সেটা সেই ধাপে যদি স্টুডেন্টরা যেতে পারে সেটা অনেক ভালো, বাট এটা নর্মালি আরও বেশি স্পেশাল বা যারা কাজ করে তাদের জন্য। 5 নম্বর ধাপ হচ্ছে ইভ্যালুয়েট, অর্থাৎ আমরা যা যা পড়লাম, যা যা দেখলাম, যা যা জানলাম, যা যা বুঝলাম, এই সব কিছুর উপর ভিত্তি করে আমি কোনো একটা কিছুকে ইভ্যালুয়েট করবো, যেটা সঠিক না বেঠিক, আমরা এরকম কোনো একটা ডিসিশন দিব। এবং 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্রিয়েট, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল, এবং আমরা এই লেভেলটা তখনই অ্যাপ্লাই করি আমরা এমন কোনো সমস্যার সমাধান করব, বা এমন কোনো কিছু বের করব যেটা আগে ছিল না, বা থাকলেও সেখানে কোনো রকম সমস্যা ছিল বা কিছু ছিল, কোনো রকম ঝামেলা ছিল, সেগুলো আর কি ছিল। এই জন্য 6 নম্বর ধাপটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ধাপ, বা ক্রিয়েট যেটা। তাহলে আমরা এই ধাপগুলো যদি আমরা একে একে ফলো করি, কোনো কিছু যখন আমরা পড়বো বা কোনো সাবজেক্ট যখন পড়বো, আমরা অবশ্যই এগুলো গ্র্যাজুয়ালি যদি যাই, কারণ এখানে আমি আগেই বলেছি যে এর একটা সিঁড়ির মতো, এখানে একটা ধাপ বাদ দিয়ে কিন্তু অন্য ধাপে যাওয়া যাবে না, কোনোটা স্কিপ করে যাওয়া যাবে না। এখানে অবশ্যই নিচ থেকে আমরা যখন আস্তে আস্তে উঠবো, তখন আমাদের আস্তে আস্তে কোনো একটা বিষয়ের কনসেপ্ট আরও বেশি ভালো হবে, আমরা তত বেশি আরও ডিপ নলেজ গেইন করতে পারবো। এই ছিল লং টার্ম প্রিপারেশন নিয়ে আমার কথা। আমি মোটামুটি যেগুলো জেনারেল কথা সেগুলো বলে ফেলেছি। এই ধাপগুলো যারা যতটুকু ফলো করা যায় এইটুকু যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের লং টার্ম প্রিপারেশনে সেটা অনেক বেশি কাজে দিবে, এবং আমাদের পড়া মনে রাখতে অনেক সুবিধা হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি, আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর যারা আমার আগের পার্টটা দেখেননি, শর্ট টার্ম প্রিপারেশন নিয়ে যেটা বানিয়েছি, সেটা যারা দেখেননি অবশ্যই দেখবেন। এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বা দেখেননি যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।